chasing goals that we achieve. In the youth builds up community, we believe. হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি গল্পকথন সিরিজের তৃতীয় পর্বে। গল্পকথন সিরিজ এমন একটি সিরিজ যেখানে আমরা আপনাদের অনুসরণীয় মানুষদের অনুপ্রেরণার কিছু গল্প শুনে থাকি। আজকে আমি সারিয়া তাসনিন আপনাদের হোস্ট হিসেবে আছি এবং আমাদের গেস্ট হিসেবে আছেন বর্তমান সময়ে জনপ্রিয় একজন ইউটিউবার সিনজয় সাহা। ভাইয়া, একটা ইন্ট্রোর পরে আমরা আবার ফিরে আসছি। আচ্ছা ভাইয়া, কেমন আছেন আপনি? আমি খুবই ভালো আছি and obviously thanks to youth building community YBC and তোমাকে আমাকে ইনভাইট করার জন্য and আশা করছি যে খুব সুন্দর একটা এপিসোড হবে আমাদের গল্পকথনে। ইনশাআল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা ভাইয়া, আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে আপনাকে ভালো মতো চিনি, কিন্তু আপনার স্কুল কলেজ লাইফ সম্পর্কে আমরা আসলে তেমন কিছু জানি না। তো স্কুল কলেজ লাইফ নিয়ে যদি কিছু বলতেন। আচ্ছা, তো আমি বেসিক্যালি বড় হয়েছি রংপুরে। আমার স্কুল কলেজ সবকিছু ছিল হচ্ছে যে মিলেনিয়াম স্টার্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর ক্যান্টনমেন্ট রংপুর। তো বেসিক্যালি এটা একটা আর্মি সাথে স্কুল অ্যান্ড কলেজ ছিল এবং এটা প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ ছিল এবং এটা ইংলিশ ভার্সনে ছিল, ইংলিশ মিডিয়াম না, ইংলিশ ভার্সন। তো ওইখানে আমার মনে করো স্কুল কলেজ সবকিছু বেড়ে টেড়ে ওঠা এবং ওইখানে থ্রুতেই বেসিক্যালি দেখা গেছে যে আমাদের যে স্কুল অ্যান্ড কলেজ ছিল সেখানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস অনেক বেশি ফোকাস করা হইতো। তো ওই ছোটবেলা থেকেই দেখা গেছে যে আমি এসবে অনেক বেশি পার্টিসিপেট করতাম, লাইক গান বাজনা, দেন পাবলিক স্পিকিং, রেসিটেশন, স্টোরি টেলিং, ডিবেট, সবকিছুতেই মনে করো থাকতাম। আর পাশাপাশি খেলাধুলার প্রতি আমার অনেক বেশি ঝোঁক আছে। আমাকে যারা পার্সোনালি চেনে তারা মোটামুটি জানে যে আমি খেলাধুলার প্রতি অনেক বেশি ইন্থুসিয়াস্ট, পাশাপাশি কালচারাল সাইড গুলো। তো ওইখান থেকে বেসিক্যালি আমার এই যে বলা যায় যে কথা বলার দক্ষতা কিংবা অন্যান্য যেই স্কিলস গুলো থাকে সেটা আমার স্কুল কলেজ থেকে আসলে গ্যাদার হয়েছে এবং সেই জায়গা থেকে জিনিসগুলো ইউজ করে বলা যায় যে আমার কন্টেন্ট ক্রিয়েশনে সবগুলোর অ্যাকুমুলেশনে কন্টেন্ট ক্রিয়েশনে ইউজ করা গেছে দেখেই দেখা গেছে একটু তাড়াতাড়ি হয়তো বা আমার গ্রোথটা হওয়া সম্ভব হয়েছে। তো স্কুল কলেজে বলতে গেলে আমি বলতে পারি যে আমার যে এখন বর্তমানে যে অবস্থা, আমার স্কুল কলেজের গুরুত্ব অনেক। লাইক আমার টিচার থেকে শুরু করে আমার যে আশেপাশে যে এনভায়রনমেন্টটা ছিল, এন্ড অবভিয়াসলি এখানে বলতে আমার প্যারেন্টস, আমার বাবা মা আমাকে সেই অ্যাক্সেসটা দিচ্ছে, সেই জিনিস উদ্বুদ্ধ করছে। কারণ খুবই অবভিয়াস, যখন আমি নার্সারি কেজিতে পড়ি তখন তারা আমার পক্ষে তো সবকিছু এখানে অ্যাটেন্ড করা সম্ভব না কিংবা বোঝা সম্ভব না যে কিভাবে কি করলে ভালো হবে না হবে। তো এই জায়গায় আমার বাবা মা অনেক বেশি সাপোর্টিভ ছিল এবং তারা এখনো আমার প্রতি অনেক বেশি সাপোর্টিভ। আমার বাবা মা দুইজনই, এবং আমার যে বড় ভাই আছে সেও অনেক বেশি সাপোর্টিভ। ইভেন আমার বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েশনের বিভিন্ন কাজে আমার যে বড় ভাই আছে সে আমাকে সবসময় হেল্প করে। আর এটাই আর কি, যে স্কুল কলেজে পার্টটা গন্ডিটা পেরে এখন তো ঢাকা ইউনিভার্সিটিতে আছি, এখনো পড়াশোনাতে স্টুডেন্ট হিসেবেই আছি। কিন্তু ইয়াস, স্কুল কলেজে ওই রুটটা ক্রিয়েট হয়েছে দেখেই হয়তো এখন এসে মোটামুটি পর্যায়ে কিছু একটা করতে পারছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। আপনি তো বলেই দিলেন যে স্কুল কলেজের কো কারিকুলাম অ্যাক্টিভিটিস থেকে আপনার কন্টেন্ট ক্রিয়েশনে আসা। তো কন্টেন্ট ক্রিয়েশনে মানে কার ভিডিও দেখে আপনার সবচেয়ে বেশি ইন্সপায়ার হয়েছেন আপনি? আচ্ছা, তো বেসিক্যালি কোকারিকুলার থেকে আসা না, মানে ওইখানকার কিছু স্কিল যেগুলা ছিল সেগুলা ইউজ হয়েছে এই জায়গায়। যেমন আমার ফার্স্ট ভিডিও থেকে, যদি তুমি আমার একটা ফার্স্ট ভিডিও দেখো বা অডিয়েন্স যদি ফার্স্ট ভিডিও দেখে, আমার ক্যামেরা শাইনেসটা ছিল না। মানে আমি ক্যামেরাতে যে একটু অকওয়ার্ড হয়ে প্রথম প্রথম তো থাকে, ওই জিনিসটা আমার ছিল না। কারণ তার আগে আমি ডিবেট করছি, আমি রেসিটেশন করছি, আমি হোস্টিং করছি। দ্যাটস ওয়াই আমার ওই স্কিলটা আমার কন্টেন্ট ক্রিয়েশনে অনেক ভালোভাবে ইউজ হয়েছে। এন্ড যে জিনিসটা ছিল যে যাদেরকে দেখে আমার আসলে ইন্সপিরেশনটা পাওয়া। তো বেসিক্যালি মেইনলি করোনার টাইমে আসলে এই কন্টেন্ট কনসামশনটা অনেক বেশি বেড়ে যায়, এন্ড ওই টাইমটাতেই বেসিক্যালি আমার এই আগ্রহটা শুরু হয়। তার আগে আমি ওরকম কন্টেন্ট কনসামশন আমার ছিল না। ইভেন যারা মনে করো ওই যে আমাদের বাংলাদেশে যে ওজি কন্টেন্ট ক্রিয়েটর, ওজি ইউটিউবার যাদেরকে বলা হয়, তাদের কারো ভিডিও দেখে আমি বড় হই নাই। কারণ ওই টাইমে ওরকম ভিডিও টিডিও দেখতাম না। কারণ আমি একটা আমার ভিডিওতে বলছিলাম এরকম যে আমি এমন একজন ছিলাম যে বাইরে খেলাধুলা করা কিংবা ঘুরতে যাওয়া কিংবা ফ্রেন্ডদের সাথে আড্ডা মারা এগুলা বেশি প্রিফার করতাম।
মানে কন্টেন্ট দেখার থেকে। কিন্তু করোনার টাইমে তো বুঝতেছই যে তখন তো আর এগুলো করার সুযোগ নাই, তখন বাসায় বসে বাসায় থাকতে হচ্ছে। তো ওই টাইমে কন্টেন্ট ক্রিয়েটরদের মধ্যে আমার যাদের কন্টেন্ট মানে খুবই মানে কাল্ট লাইক ফলোইং ছিল, মানে খুব ভালোভাবে ফলো করতাম, তাদের মধ্যে ছিল হচ্ছে পিটার ম্যাককেনন, দেন স্যাম কোল্ডার, কেসি নাইস্ট্যাট। এরা তিনজনই হচ্ছে ফিল্ম মেকিং সাইডে, ফিল্ম মেকিং বা স্টোরি টেলিং সাইডে। আর হচ্ছে এদিকে আমি দেখতাম হচ্ছে ভিসস এন্ড ভেরাটিসিয়াম, এরা হচ্ছে বেসিক্যালি সায়েন্স রিলেটেড, এডুকেশন রিলেটেড কন্টেন্ট বানাচ্ছে। তো ওদেরকে দেখে বিশেষ করে যে ফিল্ম মেকিং যে তিনজনের নাম বললাম, পিটার ম্যাককেনন, স্যাম কোল্ডার আর হচ্ছে কেসি নাইস্ট্যাট, এরা সবাই বিদেশি, বাংলাদেশি কেউ না। তো এদেরটা দেখে আমার মোটামুটি ওই ইন্টারেস্টটা জাগছিল যে আচ্ছা ঠিক আছে, এরকম কিছু তো করা যায়। আর একটা এখানে মজার ইন্টারেস্টিং জিনিস হয়েছিল যে তোমার যদি মনে থাকে যে যখন আমরা করোনার ওই টাইমটাতে 2020 সালে সবকিছু বন্ধ বন্ধ জি হয়ে গেল, ভাইয়া। তখন কিন্তু দেখা গেছে যে আচ্ছা। আমরা ওই যে একটু একটু হোস্টিং টোস্টিং করতাম বিভিন্ন হ্যাঁ শোতে, যেমন তুমি আজকে করতেছো। তারপর হচ্ছে কিছু জি ছোট ছোট ওই যে ভিডিও পহেলা বানাইতাম বৈশাখে, আমরা পহেলা ফ্রেন্ডদের বৈশাখে কিছু সাথে ভিডিও টিডিও বানাতাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। তোমার হচ্ছে পহেলা বৈশাখে কিছু ভিডিও টিডিও বানাতাম। তো আমি এরকম একটা ভিডিও বানাইছিলাম পহেলা বৈশাখে, যে ছোট মানে সবাই মিলে একটা বানানো হয়েছিল। জি তো ওইখানে আমার ওইটা দেখে আমার মনে হয়েছিল যে না, এখানে তো স্টোরি টেলিং এর খুব ভালো একটা সুযোগ আছে, আমি যদি একটু এগুলো শিখি, আমি যদি একটু বোঝার চেষ্টা করি, তাহলে তো হয়ে যায়। তারপর তো এই তো এদেরকে দেখে দেখে পরে আমি আরেকটা ভিডিও বানাইছিলাম আমার ঢাকা ইউনিভার্সিটিতে, করোনা রিলেটেড। যে করোনার কারণে ঢাকা ইউনিভার্সিটি পুরো স্তব্ধ, একেবারে কেউ নাই, ফাঁকা ফোকা। তো আগস্ট মাসে আমি বানাইছিলাম ওই জিনিসটা, মনে আছে। একটা মানে ফিল্ম, মানে শর্ট ফিল্ম টাইপের, এটা শর্ট ফিল্ম বলা যাবে না, মানে সিনেমেটিক একটা ভিডিও। তো ওরকম বানাইছে। তো ওয়াও। ওইখান থেকে মোটামুটি একটা থাকে না যে ইন্টারেস্ট জায়গা, যে হ্যাঁ আমি তো করতে পারবো চাইলে। আর যেটা বললাম যে আমার স্কুল কলেজ যেহেতু ওই দক্ষতা গুলো ছিল, পাবলিক স্পিকিং বা অন্যান্য যে কারিকুলার অ্যাক্টিভিটি, কো কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে, এগুলো যেহেতু একটা দক্ষতা ছিল, সো আমার মাথায় এরকম ছিল যে আমি তো এগুলো পারি। সো আমি যাদের ভিডিও দেখতেছি, এদের মতো আমি চাইলে করতে পারবো, আমি একটা ইনফরমেশন সুন্দর করে প্রেজেন্ট করতে পারবো। কিন্তু এখানে যে জি বিষয়টা হচ্ছে যে এখানে কিছু ব্যাপার স্যাপার আছে কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে, খালি ক্যামেরার সামনে কথা বলতে পারলেই হয় না। এখানে আরো কিছু জিনিস আছে, যেমন হচ্ছে তোমাকে একটা কি বলে ভালোভাবে এই ভিডিওটা এডিট করতে হবে। স্ক্রিপ্ট রাইটিং নিয়ে আমার সমস্যা ছিল না, কারণ হচ্ছে আমি যেহেতু ডিবেট করতাম বা বিভিন্ন জায়গায় হোস্টিং করতাম, আমার স্ক্রিপ্ট রাইটিং এর ক্যাপাবিলিটি ছিল। কিন্তু ওই যে এডিটিং এর বিষয়টা এখানেই চলে আসে, যে এডিটিং দিয়ে তো মেনলি গেমটা খেলতে হবে বা স্টোরিটা টেল করতে হবে। সো তারপর আমি এডিটিং শেখা শুরু করি। এডিটিং শিখবো কোথায়? আমি আমি এই পর্যন্ত কোনো কোর্স টোর্স করি নাই এখন পর্যন্ত। আমি সব যা শিখছি এখন পর্যন্ত সব ইউটিউব। ইউটিউব মনে করো ফ্রি। তো এখানে আমি এডিটিং টেডিং শেখা থেকে শুরু করে তারপর আরো যেগুলো আরো তো অনেক কিছু থাকে, যে একটা কিভাবে হুক করতে হয় কিংবা কিভাবে একটা কন্টেন্ট প্রপারলি মেক করতে হয়, কেন তো একটা শেখার লার্নিং কার্ভ আছে। তো এই জিনিসগুলো আমি ইউটিউবেই শিখি সবকিছু। এবং এবং থাকে না, শুরু করে দিলে পরে আস্তে আস্তে অনেক কিছু শেখা যায় শুরু কাজ করতে করতে। তো এগুলো অবশ্যই এক্সপিরিয়েন্সের থ্রুতে। এবং আমি প্রায় করোনা শেষের দিকে একদম 2021 সালে তোমার আগস্ট মাসের দিকে আমি শুরু করছিলাম। সো ইয়াস, আমার সামনে হচ্ছে 3 বছর হবে পেজের, ইউটিউব চ্যানেলের না, ইউটিউব চ্যানেল আমার অনেক পরে খুলছি। আগে আমি ফেসবুক পেজ দিয়ে শুরু করছিলাম, তো ফেসবুক পেজের আমার 3 বছর হবে এই সামনে। ওয়াও, গ্রেট ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া এগুলো আপনাদের সাথে আমাদের সাথে শেয়ার করার জন্য। তো আমরা হচ্ছে একটা মানুষ যখন সাকসেসফুল হয়ে যায় ডেফিনেটলি তার সফলতাটা আমরা দেখি, কিন্তু তার পিছে অনেক প্রতিবন্ধকতা থাকে। তো আপনার কন্টেন্ট ক্রিয়েশনের এই জার্নিতে কিরকম প্রতিবন্ধকতাগুলো আপনি ফেস করছেন? এখন এই জিনিসটা আমি কিভাবে এক্সপ্লেন করবো আমি জানি না। ফার্স্ট অফ অল, আমি অনেক অপটিমিস্টিক মানুষ, আমি অনেক পজিটিভ মানুষ, আমি সবকিছুর ব্রাইটার সাইড দেখি। তো আমি আমি মনে করি না যে আমি খুবই প্রতিকূলতা ফেস করছি। হয়তোবা করছি, কিন্তু আমার মাইন্ডসেটটা ওরকম থেকে আমি মনে করি না যে আমি প্রতিকূলতা ফেস করছি, কারণ আমি মনে করি যে আমি অনেক প্রিভিলেজড। আমার দেখা এখন সিম্পল, তুমি একটা এরকম কাজ করতেছো, সেখানে তোমার বাবা মা তোমাকে সাপোর্ট দিচ্ছে, এটা অবশ্যই একটা প্রিভিলেজের বিষয়। প্লাস হচ্ছে ফাইন্যান্সিয়াল দিক থেকেও মনে করো কিছু কিছু জিনিস থাকে যেটাতে ইনভেস্ট করতে হয়, সেই জায়গা থেকে আমি মোটামুটি প্রিভিলেজ ছিলাম। তো প্রতিবন্ধকতা যেগুলা থাকে, মনে করো আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটরই দেখছি, আমি ওদের মানে ওদের যখন এই প্রতিগুলোতে দেখি যে ওরা কিভাবে কিভাবে আসলে এখানে আসছে, তখন আসলে নিজেরটা আর বলা হয়ে ওঠে না যে না আমার এটা প্রতিকূলতা ছিল। মানে ইটস লাইক যে আমি দেখতেছি আমার সামনে 3 বেলা খাবার পাচ্ছে না, সেখানে আমি যদি কমপ্লেন করি যে কেন আমাকে বিরিয়ানি দেওয়া হচ্ছে না, আরে এটা তো একটু আনফেয়ার হয়ে যায়। তো আমার কাছে ওই জিনিসটা মনে হয়। আর একটা যে বললাম যে আমি একটু অপটিমিস্টিক মানুষ, তো আমার কাছে হইতে পারে যে আমি জিনিসটাকে এভাবে দেখতেছি, বাট স্টিল যদি জোর করে কিছু বলতে হয় তাহলে বলবো যে হচ্ছে বেসিক যে প্রবলেমটা হচ্ছিল সেটা হচ্ছে যে আমি আমার হোম টাউন হচ্ছে নওগাঁ। ঠিক আছে, আমার হচ্ছে আমার বাবা মা এখন নওগাঁয় থাকে। তো আমি আমার যে শুরুটা করছিলাম আমি নওগাঁয় করছিলাম, তখন করোনার টাইমে তো বাসায় ছিলাম।
সো নওগাঁতে শুরু করা হয়েছিল। সো যখন হচ্ছে ভার্সিটি খুলে গেল তখন তো অবশ্যই ঢাকায় আসতে হয়েছে। অ্যান্ড বাসায় বসে বসে একটা করা, আর ঢাকায় যখন আসতেছি তখন মনে করো এখানে একটা কি বলে কোনো হোস্টেলের মধ্যে বা একটা ব্যাচেলার বাসার মধ্যে এই জিনিসগুলো তো করা অত সহজ না। তো ওই পার্টটাতে আমার অনেক বেশি মানে একটু প্যারা খাওয়া লাগছিল, কারণ অবশ্যই একটা বাসায় আসছি, ব্যাচেলার বাসা তার মধ্যে। তো আমি এত সুন্দর এনভায়রনমেন্ট পাবো না যে সুন্দরভাবে এটা আমি শুট করতেছি। বাট এই জায়গায় পজিটিভ যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমি খুবই গ্রেটফুল, আমি খুবই ভালো ভালো কিছু ফ্রেন্ড পাইছি আমার লাইফে, ইউনিভার্সিটি লাইফে। তো একেবারে আগের ভিডিওতে যদি দেখো দেখবে যে আমি এক এক সময় এক এক ব্যাকগ্রাউন্ডে এক এক বাসায় ভিডিও করতাম। তো দেখা যেত যে আমি আমার ফ্রেন্ডের বাসায় গিয়ে ভিডিও গুলো করতাম, আমার ফ্রেন্ডরা হচ্ছে সেই অ্যাক্সেপ্ট যে আচ্ছা আয় তুই আমার বাসায় আয়, আমার বাসায় এসে শুট কর, মানে যারা ঢাকায় যাদের বাসা ছিল। তো আমি তাদের বাসায় গিয়ে শুট টুট করছি, মানে এই দিক দিয়ে আমি অনেক বেশি গ্রেটফুল। তো এটাই আর কি, যে ওইরকম প্রতিকূলতা আসলে আমার ফেস করতে হয়নি। আর আই মাইট সে যে আমি ওইভাবে প্রতিকূলতা দেখিনি, আমি খালি পজিটিভ সাইডটাকে ফোকাস করছি। তো ওইরকম আর কি যে আমার কি বলে কন্টেন্ট ক্রিয়েশন লাইফ নিয়ে যেটা খুব সুন্দর স্টোরি হবে এমন না, খুব স্ট্রাগল স্টোরি হবে এমন না, কিন্তু হ্যাঁ জোর করে বানাইতে চাইলে বানানো যাবে আর কি। না ভাই, আপনি হচ্ছে প্রত্যেকটা মোমেন্ট এত সুন্দর করে এনজয় করছেন যে প্রতিবন্ধকতা গুলো আপনি পজিটিভলি নিছেন, এটা অনেক সুন্দর একটা বিষয় ছিল। থ্যাংক ইউ, আচ্ছা, থ্যাংক ইউ। আমার হচ্ছে নিজের একটা জানার খুব ইচ্ছা ছিল যে কন্টেন্ট ক্রিয়েটাররা তাদের লেজার টাইমে কি করে, মানে যখন আপনার করার কিছুই থাকে না, আপনার এডিটিং শেষ, আপনার ঘুমানো খাওয়া সব শেষ, একদম লেজার টাইম, তখন আপনি কি করতে পছন্দ করেন? আচ্ছা, ব্যাপার হচ্ছে যে আমি কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর ফুল টাইম না। ফার্স্ট অফ অল আমি আমি হচ্ছে আমার লেজার টাইমে কাইন্ড অফ আমি আমার প্যাশনের জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েট করি। তো লেজার টাইম যেটা বলতেছে, আমি কিন্তু এখন স্টুডেন্ট, আমি ঢাকা ইউনিভার্সিটি এখন স্টুডেন্ট। ফার্স্ট, তারপর হচ্ছে আমি বিভিন্ন কো কারিকুলার অ্যাক্টিভিটির সাথে এখনো জড়িত। ইভেন আমি হচ্ছে খেলাধুলা, আমাদের হচ্ছে ঢাকা ইউনিভার্সিটিতে যারা পড়ে বা যারা কানেক্টেড তারা জানে যে আমাদের হচ্ছে ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। তো ইয়াস, টুর্নামেন্ট নিয়েও মোটামুটি আমি একটু ব্যস্ত থাকবো। কালকেও যেমন খেলা আছে, কালকে সকালবেলা খেলা খেলতে চলে যাব। তো ইয়াস, আমি আবার এই জিনিসটা পছন্দ করি যে আমি বিজি থাকতে পছন্দ করি। মানে এমন না যে সারাদিন খালি কাজ করতেছি এমন না, বাট স্টিল আমার হচ্ছে ওই যে থাকে না যে ল্যাদ খাইতেছি, রেস্ট নিতেছি। আমার কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে আসার এই মোটিভেশনটা কিন্তু এরকমই ছিল, কারণ যখন করোনার টাইম ছিল তখন তো আসলে কিছু করার নাই, মানে বাসায় আটকা কি করব। তো একটা কিছু একটা মোটিভেশন লাগবে, কিছু একটা শিখতেছি বা কিছু একটা করতেছি, এই যে জিনিসটা একটা যে মোটিভেশন থাকে, সেটা আমার হচ্ছে এই মাইন্ডসেটটা থেকে তৈরি হয়েছে। সো লেজার টাইমে বলতে গেলে ওরকম লেজার টাইমে এই যে কন্টেন্ট ক্রিয়েটই করি। তারপর হচ্ছে ঘুম একটা আছে। আমি আমার বিগ বিলিভার যে ভাই ঘুম ঠিক হওয়া দরকার। আমি ওই যে 4টার সময় ঘুম থেকে উঠবো, খুব হাসল শুরু করবো, এরকম আই এম নট এ বিলিভার অফ দ্যাট টিল নাও। সামনে হইতে পারি, বাট হচ্ছে ইয়াস, ঘুম একটা লেজার টাইম কাটানোর খুবই ভালো একটা মোমেন্ট। আর একটা জিনিস যে ফ্রেন্ডদের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা, খালি ফ্রেন্ডদের সাথে না, যে কোনো মানুষের সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করা আমার কাছে মনে হয় যে খুবই বেশি ইম্পর্টেন্ট। এবং আমি একটু এক্সট্রোভার্ট টাইপের, দ্যাটস ওয়াই। আর আমার আমার কাছে এখনো অলওয়েজ আমার অনলাইনে একটা মোটামুটি কমিউনিটি আছে, মোটামুটি মানুষ আমাকে চেনে, বাট স্টিল আই ভ্যালু দ্য অফলাইন কমিউনিকেশনস মোর, দ্য রিলেশনশিপস যেগুলো আমার অফলাইনে ক্রিয়েট হচ্ছে, মানে আমার বন্ধুদের সাথে, আমার বড় ভাইয়ের সাথে, আমার ফ্যামিলির সাথে, কিংবা আশেপাশের মানুষের সাথে, বা এই যে খেলাধুলার থ্রুতে জুনিয়র সিনিয়র এদের সাথে, কিংবা কোনো একটা প্রোগ্রামে কোনো একটা ক্লাবের থ্রুতে যে অন্যদের সাথে হচ্ছে। এবং যখন হচ্ছে এই জিনিসগুলো অ্যাক্টিভিটি গুলো করা হয়, দেখা যায় ডিপার্টমেন্টের টিচারদের সাথেও একটা কানেকশন ক্রিয়েট হয়ে যায়। সো এগুলো আমি অনেক বেশি ভ্যালু করি। এবং এই জিনিসটা অনেকবারই হয়েছে যে থাকে না, আমি তখন ভার্সিটিতে পড়তেছি, তো অনেক সময় থাকে যে মনে করো কোনো এক জায়গায় আমি যাবো, একটা ফ্রেন্ডদের সাথে আড্ডা দিব, এখন অবশ্যই ওখানে একটা টাইম দেয়া লাগে। তো আমি এখন ওইটা করব নাকি বাসায় এসে একটা কন্টেন্ট বানাবো বা কন্টেন্ট এডিট করব। তো এরকম টাইমের মধ্যে অনেকবারই পড়তে হয়, এটা খুবই স্বাভাবিক। আমি মোটামুটি সবসময় চুজ করছি ফার্স্ট ওয়ান, যে আমি ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাচ্ছি, ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছি, বা এমন কোনো জায়গায় যাচ্ছে যেখানে আমার অফলাইন কমিউনিকেশনটা ক্রিয়েট হচ্ছে। তো আমি এখনো এই জিনিসে বিশ্বাস করি। আমার অনলাইনে কমিউনিটি আছে, ঠিক আছে, আমি ভিডিও মেক করি, ঠিক আছে, বাট এখনো যেহেতু প্যাশন থেকে ভিডিও মেকটা করি, দ্যাটস ওয়াই অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমি কন্টেন্ট ক্রিয়েটারকে একটু সেকেন্ডে রেখে আমি ওই জিনিসটাতে বেশি ফোকাস করি। এন্ড আমার কাছে এখন পর্যন্ত এই জিনিসটা কোনো খারাপ কিছু ভাবে ধরা দেয়নি, আমার কাছে মনে হয় জিনিসটা ভালোই, জিনিসটার কোনো সমস্যা টমস্যা হয়নি এখন পর্যন্ত। ওকে ভাইয়া। আচ্ছা, ভাইয়া যেহেতু বললেন যে ভাইয়া খেলাধুলা পছন্দ করেন, সামনে খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকবেন, ভাইয়া ফুটবল টিমে কাকে সাপোর্ট করেন, কোন দলকে সাপোর্ট করেন আর কি? আর্জেন্টিনা, আর্জেন্টিনা। ফুটবলে? ফুটবলে আর্জেন্টিনা, আর এই পাশে হচ্ছে বার্সেলোনা।
আর হচ্ছে আমার জন্য হচ্ছে মেসি ইজ দ্য গোট। আর হচ্ছে আজকে আমি হচ্ছে ইভেন বলতেছিলাম যে তোমাদের যার সাথে কথা হচ্ছিল তাকে আমি বলতেছিলাম যে আজকে 10টার সময় হচ্ছে জার্মানি স্পেনে খেলা আছে, তো আমরা 10টার মধ্যে শেষ করার চেষ্টা করব যাতে হচ্ছে আমরা খেলাটাতে যেতে পারি। আজকে তো মনে করো খুব হাই ভোল্টেজ ম্যাচ আছে, প্রথমে হচ্ছে যারা হচ্ছে ফুটবল রিলেটেড, যারা আজকে দেখতেছেন তারা রিলেট করতে পারবে। তুমি খেলা দেখো? আমি না ভাইয়া, ওইরকম ভাবে খেলা দেখা হয় না। আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে আজকে আজকে টানা, মানে বেসিক্যালি আমার রুটিন এখন কি, 10টার সময় আছে হচ্ছে জার্মানি স্পেন, 1টার সময় আছে হচ্ছে ফ্রান্স পর্তুগাল, সকাল 7টার সময় আছে হচ্ছে উরুগুয়ে ব্রাজিল, আর সকাল 8টার সময় আছে 8টা না 9:45টার সময় আছে হচ্ছে আমার ডিপার্টমেন্টের সাথে আরেক ডিপার্টমেন্টের খেলা। তো চলবে আজকে। ও, ভাইয়া হচ্ছে কন্টিনিউয়াসলি এখন খেলার মধ্যেই থাকবেন, দেখার মধ্যে এবং মো- খেলার মধ্যে। মোটামুটি, এবং হচ্ছে ভিডিওর কাজটাও চলতেছে তো। আর এখন তো বলা যায় যে মানে আমি সব কাজ নিজে নিজে করি না, আমি এখন অনেক আমার টিম বিল্ড করছি, আরো সামনে আরো এক্সটেন্ড করার ইচ্ছা আছে। যদি আমি এটাকে যদি আরো সিরিয়াসলি নিই তাহলে তো আরো বেশি করব। এখন মোটামুটি আমার একটা টিম আছে এবং আমি চেষ্টা করি হচ্ছে ডেলিগেট করার কাজ। মানে আমি সবগুলাতে আমি আছি, সবগুলো আমি কন্ট্রোল করছি, সবগুলাই আমি দেখছি, সবগুলোর উপরে তদারকি করছি, কিন্তু এমন না যে আমি সব করছি। মানে যেমন এডিটিং এর ক্ষেত্রে যে আমি গাইড করতেছি কিভাবে কি হবে না হবে, কোথায় কোনটা বসবে না বসবে সবই গাইড করছি, কিন্তু আমি নিজে এখন বসে বসে ওই ম্যানুয়াল ওয়ার্কটা করি না, আমি জাস্ট এখন কাইন্ড থাকে না ডিরেকশন রোলে চলে আসছি। ওকে, আচ্ছা ভাইয়া, আপনি হচ্ছে শুরুতে বললেন যে আপনি হচ্ছে ইন্ট্রোভার্ট, এই কথাটা আপনি বলছিলেন। So, এক্সট্রোভার্ট আমি এক্সট্রোভার্ট হচ্ছে দুই এক্সট্রোভার্ট এক্সট্রোভার্ট। ইন্ট্রোভার্ট না, ও, এক্সট্রোভার্ট এক্সট্রোভার্ট। ওকে ওকে। আচ্ছা ভাইয়া, তাইলে আমরা হচ্ছে একটু পরে আমাদের কমেন্টস পড়বো, কিন্তু কমেন্টস পড়ার আগে আমি হচ্ছে আপনার সাথে ছোট্ট একটা দিস অর দ্যাট খেলি। শিওর শিওর। আচ্ছা ভাইয়া, পাহাড় না সমুদ্র? যদি কখনো প্রেমিকা হয়, প্রেমিকা হলে সমুদ্র, আর বন্ধু বান্ধব হলে পাহাড়। ওকে ভাইয়া, বাসার খাবার না বাহিরের খাবার? বাসার খাবার। ওকে, রেড অর ব্লু? আমি পড়বো, যদি আমার পড়তে হয় তাহলে ব্লু। পছন্দ কোনটা? দুইটার মধ্যে একটা চুজ করতে হবে, পছন্দ। আচ্ছা, যদি আমার সামনে কেউ যদি আসে কোনো অপ্সরা, সে যদি আসে তাহলে তাকে বলবো রেড করতে, কিন্তু আমি নিজে ব্লু করবো। ওকে ভাইয়া, সুইট আর স্পাইসি? স্পাইসি। আচ্ছা, ডে অর নাইট? এটা একটু কনফিউজিং, এখন হচ্ছে কিসের জন্য সেটার উপর ডিপেন্ড করতেছে, বাট ইয়াস ডে। দুটো ক্ষেত্রে আপনাকে চুজ করতে হবে, ডে অর নাইট। ডে। ওকে ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা ভাইয়া, আপনার হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের এই পুরা টাইমটাতে হোক বা শুরুর দিকে হোক, মানুষের এমন কিছু মেমোরিজ থাকে না যেটা একদম আনফরগেটেবল, সেটা হোক ভালো বা খারাপ, মানে ওইটা আপনি ভুলবেনই না। আপনি আমাদেরকে দুইটা বলেন, একটা হচ্ছে যেটা খুবই ভালো আপনি ভুলবেন না, আরেকটা হচ্ছে এরকম যে আপনি ধাক্কা খাইছেন রীতিমতো, যাচ্ছে এইটা কি হইলো, এরকম আমাদেরকে দুইটা মেমোরেবল কথা বলেন। আচ্ছা, তো ফার্স্ট অফ অল একটা বলবো যে হচ্ছে যে এই কন্টেন্ট ক্রিয়েশনের থ্রুতে আমি আমার ঢাকা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট থাকা অবস্থায় ঢাকা ইউনিভার্সিটির একটা ক্লাবের প্রোগ্রামে স্পেশাল গেস্ট হিসেবে মানে ইনভাইটেড হয়েছিলাম। তো এটা আমার জন্য অবশ্যই একটা প্রাউড মোমেন্ট যে আমি ঢাকা ইউনিভার্সিটি তখন স্টুডেন্ট, তখন সেকেন্ড ইয়ার কি থার্ড ইয়ারে পড়ি। তো আমি স্টুডেন্ট থাকা অবস্থায় গেস্ট গেস্ট হিসেবে যাচ্ছি, তো ওটা একটা ভালো মোমেন্ট ছিল। এবং টুকটাক সবসময় আমার এই ভালো মোমেন্ট গুলো থাকে, ইভেন যখন এখন মানুষ আমাকে চেনে কিংবা আমাকে অ্যাপ্রিসিয়েট করে যে সিনজয় ভাই বা সিনজয় কি অবস্থা, এই জিনিসগুলো যে আমাকে পার্সোনালি না, আমার জাস্ট কন্টেন্ট ক্রিয়েশন সাইডের জন্য আমাকে চিনছে। এই কন্টেন্ট ক্রিয়েশন না থাকলে হয়তো বা তার সাথে আমার কোনো পরিচয় হওয়ার সুযোগই ছিল না, বা সে আমাকে চিনতো না। তো এই মোমেন্ট গুলো আমি এখনো অ্যাপ্রিসিয়েট করি। প্রথম যখন হয়েছিল তখন তো অবশ্যই অনেক ভালো লাগছিল, এবং এখনো সেই জিনিসটাকে অ্যাপ্রিসিয়েট করি। এবং ধাক্কা খেয়ে গেছে যে কি হলো এমন, এরকম এখন পর্যন্ত এরকম হয় নাই কিছু আমি বলতে পারি যে ধাক্কা খেয়ে গেছি মানে নেগেটিভ সাইড দিয়ে। হইতে পারে যে আমি ওই যে বললাম না, আমি অপটিমিস্টিক, দ্যাটস আমি নেগেটিভ দেখিই নাই, এটা হইতে পারে। আবার হচ্ছে আসলে মনে হয় হয়নি ওরকম কিছু যেটা যেন আমি ধাক্কা খেয়ে গেছি যে কি হলো আমার সাথে এটা। ওকে ভাইয়া, ঠিক আছে। আমরা হচ্ছে কিছু কমেন্টস পড়তাম। শিওর। আমাদের প্রায় 22 মিনিটের মতো হয়ে গিয়েছে। আচ্ছা ভাইয়া, স্ক্রিপ্ট কিভাবে তৈরি করেন আপনি? রূপান্তর বলেছেন। আচ্ছা, তো বেসিক্যালি হচ্ছে স্টার্টিংটা হয় হচ্ছে যে আমি কি নিয়ে ভিডিও বানাচ্ছি,
এই জিনিসটা আগে একটু ডিসাইড করতে হয়। অ্যান্ড এখন যদি বর্তমানের প্রসেসটা বলি, সেটা হচ্ছে আমি মোটামুটি একটু আইডিয়া নিয়ে যে জিনিসগুলো কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, এই জিনিসগুলো নিয়ে একটু টোটাল একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করি। অ্যান্ড আফটার দ্যাট হচ্ছে আমার একজন রিসার্চ এবং স্ক্রিপ্ট রাইটার আছে, যে তার সাথে আমি হচ্ছে কথা বলি, ডিরেক্ট কথা বলে তার সাথে আমি কমিউনিকেট করি জিনিসগুলো, যে ভাই কিভাবে কি হইতে পারে না হইতে পারে। আমার মোটামুটি একটা আইডিয়া থাকে, কিন্তু অবশ্যই এখন আমি যেই রকম ভিডিও বানাচ্ছি আমি একটা আমার আইডিয়ার উপরে অনেক কিছু বলে দিতে পারি না। এখানে অবশ্যই ফ্যাক্ট চেকিং এর বিষয় থাকে, অনেক জিনিসপাতি থাকে। তো তারপর হচ্ছে সেই ভাই একটা সুন্দর রিসার্চ করে একটা স্ক্রিপ্ট মোটামুটি দাঁড় করে, তারপর আমি সেটাকে ফাইন টিউনিং করি। এখন এটা আমি তো জাস্ট বললাম প্রসেস, কিন্তু অ্যাকচুয়ালি কিভাবে জিনিসটা হয়, মানে ভাইকে দিলাম বা আমি নিজে করলাম, আমি এখন নিজে স্ক্রিপ্টিং করি, কিভাবে করি। সো বেসিক্যালি যেই টপিকটা আছে সেটা নিয়ে তোমার হচ্ছে বিভিন্ন জায়গায় সার্চ দিতে হয়। সেটা তোমার হইতে পারে গুগল স্কলার, রিসার্চ গেট, তারপর চ্যাট জিপিটি, এআই বার্ড, ইউটিউব, সব জায়গা থেকে কিছু ইনফরমেশন নিতে হয় এবং সবগুলো পড়তে হবে, অনেক কিছু পড়তে হয়। কিন্তু তোমার বইও একটা সোর্স হইতে পারে, যদিও পুরো একটা বই পড়ে একটা রিসার্চ করা খুব কঠিন কাজ, বাট স্টিল বই একটা ভালো সোর্স হইতে পারে। সো বেসিক্যালি অনেক কিছু পড়তে হয়, অনেক ভিডিও দেখতে হয়, অ্যান্ড একটা আইডিয়া নেওয়ার পর সেখান থেকে রেফারেন্স দিয়ে 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 জিনিসগুলোকে লিখতে হয়। এবং আমি যেটা করার চেষ্টা করি, ইন্ট্রোটাতে ইন্ট্রোটাতে আমি অনেক বেশি ফোকাস করি, স্ক্রিপ্টিং এ হোক সেটা এডিটিং এ হোক, আমি ইন্ট্রোটাতে অনেক বেশি ফোকাস করি। কারণ হচ্ছে ইন্ট্রোটাই মেইনলি হুক করার জায়গা। একটা অডিয়েন্সকে হুক করতে গেলে তোমার ইন্ট্রোটা ভালো হইতে হবে। ফেসবুকের ক্ষেত্রে প্রথম 6 সেকেন্ড, আর ইউটিউবের ক্ষেত্রে প্রথম 15 থেকে 30 সেকেন্ড। সো আমি যেটা চেষ্টা করি যে প্রথমেই এরকম টাইপের একটা কিছু একটা বলা বা কিছু একটা এরকম হাইপ ক্রিয়েট করে, যেটা ধরনের মানুষ একটু চিন্তা করবে যে কি হচ্ছে না হচ্ছে। এন্ড এভাবে আর কি স্ক্রিপ্টটা সাজানো হয়। এবং আমি এখন যেটা চেষ্টা করছি, এখন আমার যদি রিসেন্ট ভিডিওস গুলো দেখো, আমি ভিডিওস অনেক বড় বানাচ্ছি, আমি আরো একটু অ্যানালাইসিস টাইপে চলে গেছি, আরো ডিপে চলে যাওয়ার চেষ্টা করতেছি। একটা জিনিস হচ্ছে কেনর মধ্যে কেন হচ্ছে, এই জিনিসগুলাতে আমি এখন ফোকাস করতেছি, মানে আমি ডিপে যাওয়ার চেষ্টা করি। তো এখন ইনফরমেশন কিন্তু অ্যাভেলেবেল, অনেক ক্ষেত্রে কিন্তু অনেক কিছু অ্যাভেলেবেল ইন্টারনেটে, কিন্তু দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু অ্যানালাইসিস ক্ষেত্রে তোমাকে একটু নিজের এক্সপিরিয়েন্স, নিজের বুদ্ধিমত্তা, নিজের যে থট প্রসেস আছে সেখান থেকেও কিছু জিনিস তোমাকে অ্যাড করতে হয়। সো বেসিক্যালি এইভাবে আমি মোটামুটি স্ক্রিপ্টটা সাজাই এবং নিজে থাকে না রিসোর্সফুল করার চেষ্টা করি, এবং আস্তে সামনে আরো ইনরিচ করার চেষ্টা করতেছি। কারণ যেহেতু আমি একটা টিম বিল্ড করার, টিম একটা মোটামুটি আছে, সো আমি চাচ্ছি যে জিনিসগুলোকে আরো ইনরিচ করার। তো আগে একা করলে হয়তো কি যে একটু চাপ হয়ে যায়, তো যখন তুমি সবকিছু একা করতেছো, তো দেখা যায় যে সবগুলাতে ফোকাস ভাবে হয়ে ওঠে না। এখন আমি যখন হচ্ছে একজনকে পুরোপুরি ডেলিগেট করে দিচ্ছি, ভাই তুই খালি স্ক্রিপ্টই লেখ, তো অবশ্যই সে একটা ভালো আউটকাম আনতে পারবে, রাইট? বাট আমার একটা সবসময় আইডিয়া থাকে যে কি হচ্ছে না হচ্ছে, আমি সবসময় আইডিয়া রাখি, যাতে আমাকে স্ক্রিপ্ট দেওয়ার পর আমি যাতে বুঝতে পারি যে কি হচ্ছে না হচ্ছে, এবং আমি সেখানে অ্যামেন্ডমেন্টস ঢুকাইতে পারি, নিজের কিছু কথা ঢুকাইতে পারি। সো ইয়াস, পড়াশোনা করতে হয়, একটু ভিডিও টিডিও দেখতে হয়, এবং হচ্ছে যে জিনিসটা হয় যে একটু ক্রিটিক্যাল থিঙ্কিং মাইন্ডটা রাখতে হয়। এই আমি যেটা সবসময় বলবো, যে ক্রিটিক্যাল থট প্রসেসটা রাখাটা খুব ইম্পর্টেন্ট ভাই। কারণ হচ্ছে এখন যত কিছু হয়, এবং এই সোশ্যাল মিডিয়ার যুগে এত কিছু, এত রুমার, এত ফেক নিউজ, এত কিছু ছড়ায়। তো আসলে তুমি যদি নিজের ওই ক্রিটিক্যাল থিঙ্কিং থট প্রসেসটা অফ করে দাও, তাহলে আসলে অবস্থা খারাপ। তো এই স্ক্রিপ্ট রাইটিং এর ক্ষেত্রেও এই ক্রিটিক্যাল থিঙ্কিং প্রসেসটা অনেক বেশি হেল্প করে, যে কি হচ্ছে, কেন হচ্ছে, এটার সাথে এটা কি কার সাথে কিভাবে সম্পর্কিত, হিস্ট্রিটা কি, এই জিনিসগুলো যখন এভাবে চিন্তা করা হয়, তখন দেখা যায় যে ওই আগ্রহ জায়গা থেকে স্ক্রিপ্ট রাইটিংটা ইজিয়ার হয়ে যায়। জি ভাই। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন করেছেন আসিফ, কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চাইলে কিভাবে কি শুরু করব? আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমি বলবো যে একটা জনরা সিলেক্ট করা দরকার, যে মানে কি টাইপের ভিডিও আর কি আপনি বানাতে চান। হইতে পারে আপনি ফানি কন্টেন্ট বানাতে চান, হইতে পারে আপনি এডুকেশনাল কন্টেন্ট বানাতে চান, আপনি হয়তো ব্লগিং করতে চান। তো আপনি কি অ্যাকচুয়ালি বানাতে চান, এইটা একটু ফিগার আউট করা দরকার। এবং আফটার দ্যাট আমার মনে হয় যে ওই ইন্ডাস্ট্রিতে, মানে ওই সেক্টরে যারা যারা কাজ করছে, তাদের ভিডিও কন্টিনিউয়াসলি দেখা। আপনাকে ভিডিও বানানোর আগে আপনাকে ভিডিও দেখতে হবে। আপনি যদি মনে করেন কথা কথা ব্লগিং দেখতেছেন, ব্লগিং বানাতে চাচ্ছেন, তো আপনার হচ্ছে ব্লগিং করে এবং এরকম কিছু কিছু ভালো ভালো কিছু কন্টেন্ট ক্রিয়েটর ভিডিও কন্টিনিউয়াসলি আপনাকে দেখতে হবে। তারপর হচ্ছে আপনি ধরেন যে আপনি এডুকেশনাল কন্টেন্ট বানাতে চান, তো এডুকেশন সেক্টরে যারা যারা কাজ করছে, তাদের ভিডিও, সেটা আপনার ইংলিশ হোক, হিন্দি হোক, বাংলা হোক, হোয়াট এভার, তাদের ভিডিও কন্টিনিউয়াসলি দেখতে হবে। কন্টিনিউয়াসলি দেখে বোঝা, এবং এটা যেটা বললাম ক্রিটিক্যাল মাইন্ডে দেখতে হবে, ইটস নট লাইক জাস্ট দেখতেছি। ক্রিটিক্যাল মাইন্ডে দেখতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে যে আসলে কি হচ্ছে, কিভাবে করছে, কেন করছে, হোয়াটস দ্য প্রসেস। এই জিনিসগুলো আগে একটু নিজে নিজে ফিগার আউট করার চেষ্টা করতে হবে। আফটার দ্যাট
ইউটিউবে ভাই রিসোর্সেস অ্যাভেলেবল। আপনি ইন্টারনেটে পরে আসতেছি, আপনি ইউটিউবে যা যদি জাস্ট নর্মালি সার্চ না, কথা আপনার হয়তো বা কারো একটা স্ক্রিপ্ট রাইটিং এর ধরন ভালো লাগে, তো আপনি জাস্ট মনে করেন জনি হ্যারিসের আপনি জানতে চাচ্ছেন যে আসলে কন্টেন্ট বানাচ্ছে কিভাবে, আমি এটা সম্পর্কে জানতে চাই, আপনি জাস্ট সার্চ দেন যে হাউ টু মেক আ জনি হ্যারিস ভিডিও, দেখবেন যে কতগুলো ব্রেকডাউন ভিডিও আছে যে আপনাকে দেখাচ্ছে যে কিভাবে এরকম টাইপের ভিডিও বানাতে হয়। যদি জি আপনার ওই কন্টেন্ট ক্রিয়েটার ফেভারিট কন্টেন্ট ক্রিয়েটারের যদি অ্যানালাইসিস না থাকে, আপনি ওই সেক্টরে কথা যে আপনি চাচ্ছেন হয়তো বা ধরেন যে স্টোরি হেড কিভাবে ভিডিও বানায় এটা আপনি সম্পর্কে জানতে চাচ্ছেন, আপনি জাস্ট নর্মালি সার্চ দেন হাউ টু টেল আ স্টোরি ইন কন্টেন্ট ক্রিয়েশন, বা কিভাবে এডিট করতে হয়, এই জিনিসগুলো সার্চ দেন, সার্চ দিয়ে হচ্ছে আপনি খুব ইজিলি জিনিসগুলো শিখতে পারবেন। অ্যান্ড আর একটা যেটা আমি বলবো যে খালি শিখে গেলেই হবে না, খালি দেখে গেলেই হবে না, আপনাকে শুরু করতে হবে। আপনি যখন শুরু করবেন অন দ্য প্রসেস আপনি অনেক কিছু শিখে যাবেন। এবং এইখানে একটা বড় একটা প্রবলেম থাকে যে গিয়ার, যে আমার কাছে গিয়ার নাই, এই নাই, আমি কিভাবে শুরু করবো, বা সবার ক্ষেত্রে ওই থাকে না যে আমি ইনিশিয়ালি 1 লাখ টাকা ইনভেস্ট করলাম, 3 লাখ টাকা ইনভেস্ট করলাম, একটা ক্যামেরা কিনে ফেললাম, লাইট কিনে ফেললাম। এই জিনিসটা করা ঠিক না, আমি বলবো না যে কেউ স্টার্টিং কিনে ফেলুন, আপনার মোবাইলই যথেষ্ট। এবং আপনি যদি ভয়েস রিলেটেড কিছু করে থাকেন, লাইক হচ্ছে কোনো এডুকেশনাল ভিডিও বানাচ্ছেন যেখানে আপনি কথা বলছেন, সেখানে আমি বলতে পারি যে আপনার মাইক একটা ইনভেস্ট করা দরকার। কারণ হচ্ছে আপনার মাইক, আপনি যে অডিও আর ভিডিও দুইটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, আপনি ভিডিও যেমন সুন্দর দরকার, অডিও সুন্দর দরকার। আমি বলতে পারি যে আপনি একটা, এবং এটার জন্য খুব ইনভেস্ট করতে হয় তাও না, আপনি এই রিলেটেড জিনিসটা হচ্ছে ইউটিউবে পাবেন, যে কোন কোন জিনিস বিগিনার হিসেবে আমার কোন কোন জিনিসে ইনভেস্ট করা দরকার, এটা আপনি ইউটিউবে পাবেন। জাস্ট আপনাকে অ্যাক্টিভলি সার্চ করতে হবে এবং সবকিছু ক্রিটিক্যালি চিন্তা করতে হবে। এখন আপনি বলতে পারেন যে ভাই ইউটিউবে জিনিসগুলো আসলে এভাবে করাটা খুব টাফ। আসলে টাফ। আপনি কারটা দেখবেন, কতগুলো ভিডিও দেখবেন, দেখা যাচ্ছে যে আপনি জিনিস শিখতে চাচ্ছেন একটা, আপনি যে জিনিসটা শিখতে চাচ্ছেন সেটা সে পর্যন্ত যাইতে আপনাকে দেখা যাচ্ছে 1 ঘন্টার কন্টেন্ট দেখা লাগছে, যে 1 ঘন্টা কন্টেন্ট আপনার দেখার কোনো প্রয়োজন নেই। তো এখানে একটা গুছিয়ে জিনিসগুলো পাওয়াটা টাফ, কারণ এই জায়গায় হচ্ছে চলে আসে হচ্ছে বিভিন্ন অনলাইন কোর্সেস, বিভিন্ন, এখন কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড অনেক কোর্সেস আছে। আপনার হচ্ছে ইন্টারনেটে আমি যদি কিছু কিছু নাম বলতে চাই, যেমন হচ্ছে ইম্প্যাক্ট একাডেমি আছে, দেন হচ্ছে আরো ভিডিও এডিটিং কোর্স রিলেটেড অনেক ধরনের, যারা হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েশন জিনিসটা শেখাচ্ছে। তারপর হচ্ছে রওশন তাইন ভাইয়ের একটা ভিডিও এডিটিং কোর্স, এরকম অনেক কিছু আছে। তো আপনি চাইলে ওই দিকে ইনভেস্ট করতে পারেন, মানে সেটা অবশ্যই বুঝে সুঝে, জাস্ট র্যান্ডম কিনে ফেললে হবে না। বা আপনি কোনো বিদেশি কন্টেন্ট ক্রিয়েটর ইনভেস্ট করতে পারেন আপনার যদি ইচ্ছা হয়। তো এরকম করে আপনি একটা কোর্স কিনলে হয় কি, কোর্সের সব জিনিস অনেক সাজানো থাকে, খুব সুন্দর করে সেট করা থাকে, এবং অনেক কোর্সে থাকে যে ওদের একটা লাইভ সাপোর্ট দেওয়া থাকে। লাইক আপনার যদি কোনো সমস্যা হয়, আপনি ওদের কাছে যে লাইভ সাপোর্ট নিতে পারবেন, বা আপনি 1 to 1 কথা, ফর এক্সাম্পল আমি যদি একটা আমার কোনো কোর্স নেই, আমি যদি কোনো একটা কোর্স বের করি, মানে আমি সবকিছু শিখাচ্ছি যে আপনি কিভাবে কন্টেন্ট ক্রিয়েট করবেন না করবেন, এখানে A to Z শিখাচ্ছি। এবং এখানে অবশ্যই কিছু লাইভ সেশন থাকছে যেখানে আপনি ডিরেক্ট আমার সাথে কথা বলতে পারতেছেন, যেটা আপনি ইউটিউবে কিন্তু বলতে পারবেন না। ইউটিউবে আপনাকে তো ডিরেক্ট কথা বলার সুযোগগুলো থাকে না। তো এই জিনিস দিক দিয়ে দেখা যায় যে অনলাইন কোর্সেস গুলা হেল্প করে, কিন্তু অনলাইন কোর্স কিনেই যে আপনাকে শিখতে হবে জিনিসটা এমন না। আপনি ইউটিউবে জাস্ট, এখানে আপনাকে একটু কষ্ট করতে হবে বেশি ইউটিউবে, যেহেতু আপনি ফ্রি শিখতেছেন অবশ্যই একটু কষ্ট করতে হবে। বাট ইয়াস, ইউটিউব দিয়ে আপনি অনেক কিছু শিখতে পারবেন, যে কিভাবে জিনিসগুলো হচ্ছে, কি প্রসেস কি হচ্ছে। আচ্ছা ভাইয়া, আমরা নেক্সট কমেন্টে যাব। তার আগে হচ্ছে আমি অফ টপিক একটা কোশ্চেন আপনাকে করতে চাই, যেটা হম হম। হচ্ছে আপনার ফোনে যদি আপনার 3টা অ্যাপ রাখতে হয়, শুধু 3টা অ্যাপই আপনি রাখতে পারবেন, সেই 3টা অ্যাপ কি এবং আপনি কেন রাখবেন? 3টা অ্যাপ কি আমার হচ্ছে রাখতে হবে? ফেসবুক, ইউটিউব আর মেসেঞ্জার। কারণ এটা আচ্ছা, খুবই কেন? অবভিয়াস, খুবই অবভিয়াস। কারণ হচ্ছে আমি যেহেতু এই সেক্টরে কাজ করতেছি, আমি যদি এখন ফেসবুক আনইনস্টল করে দিই, কিংবা আমি যদি ইউটিউবে আনইনস্টল করে দিই, তাহলে আমার হচ্ছে যে কন্টেন্ট ম্যাটেরিয়াল, যে রিসার্চের ব্যাপার ট্যাপার আছে, হ্যাঁ গুগলও রাখতে হবে যদি গুগল ক্যামেরা অ্যাপ হিসেবে ধরি। তো ইয়াস, আপনাকে জাস্ট 3টা বলতে হবে। তাহলে হচ্ছে ইয়াস, যদি খালি 3টা হয় তাহলে বলবো হচ্ছে ইউটিউব, মেসেঞ্জার আর গুগল। ফেসবুকটা একটু বাদ ওকে দিলাম। ওকে ভাই, আচ্ছা আমরা এখন নেক্সট কমেন্ট পড়ি। ভাইয়া, এখনকার সময় আমরা দেখতে পাচ্ছি যে অসুস্থ বিনোদনের কন্টেন্টের সংখ্যা অনেক বেড়ে গিয়েছে, এসব বন্ধ করতে কি করা যেতে পারে? নাইস ফার্স্ট কমেন্ট। অফ অল ফার্স্ট অফ অল এগুলো বন্ধ করা খুবই কঠিন, কারণ ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যারা হচ্ছে এগুলাই বেশি প্রমোট করে। এন্ড আমার কাছে মনে হয়, আমি আবার সেই অপটিমিস্টিক ইয়াতে চলে গেছি, আমার কাছে মনে হয় যে বাংলাদেশে পজিটিভ কন্টেন্ট ক্রিয়েটর অনেক আছে। মানে ট্রুলি, মানে আমি যদি দেখি যে অনেক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা হচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভিটি ছড়াচ্ছে এবং অ্যাকচুয়ালি পজিটিভ কন্টেন্ট বানাচ্ছে, এরকম কিন্তু আছে। আমি যদি নাম বলা শুরু করি দেখা যাবে যে শেষ হবে না। আমার হচ্ছে আমি একটা ভিডিও বানিয়েছি, দ্য ডার্ক ইনফ্লুয়েন্স অফ কন্টেন্ট ক্রিয়েটার্স।
ওখানে মোটামুটি একটা আইডিয়া পাবেন। কিন্তু বেসিক্যালি যদি আপনাকে আপনার সাইড থেকে কিভাবে বন্ধ করতে পারে, সেখানে আমি একটা বলতে পারি যে ভাই, অ্যালগরিদম আপনাকে সেটাই দেখাবে যেটা আপনি দেখতে চাবেন। সো আপনার সামনে যখন কোনো নেগেটিভ কন্টেন্ট আসতেছে, বা আপনি মনে করেন এরকম ক্রিঞ্জ টাইপের কিছু জিনিস আসতেছে, আপনাকে জাস্ট স্ক্রল ডাউন করে যেতে হবে, দ্যাটস ইট। আপনি এমন জিনিস দেখা শুরু করেন, আপনি নিজের জায়গা থেকে একটু যে সোচ্চার হয়ে যদি এভাবে নিজেকে সাজানো শুরু করেন। যেমন একটা খুবই নর্মাল এক্সাম্পল, সেটা হচ্ছে যে আমার টিকটক অ্যাকাউন্ট, মানে আমার টিকটক না ঠিক বেসিক্যালি, এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট আছে যেটাতে আমি হচ্ছে টিকটক হচ্ছে মানে মানে রিসার্চ পারপাসে আমি দেখি টুকটাক, এবং আমার নামে নাই, সেটা অন্য একটা নামে আছে, কাইন্ড বলে ফেক অ্যাকাউন্ট। তো ওইখানে যদি আমার যদি নিউজ ফিডটা দেখেন, সেখানে দেখবেন যে ওইখানে ওইরকম ক্রিন স্টাফ টাপ নাই, যে মানে বুঝছেন তো টিকটকে কি আসে না আসে, ওরকম জিনিসপাতি কম। বাট ফার্স্টের দিকে এগুলো অনেক আসতো। তো আমি যেটা করছিলাম যে যখন এই জিনিসগুলো আসতো, আমি স্ক্রল ডাউন করে যেতাম, এবং যেগুলো আমার ভালো লাগতেছে সেগুলো আমি বেছে বেছে দেখতাম বা সেগুলো ফলো করে রাখতাম। তো দ্যাটস দেখা যাচ্ছে আমার নিউজ ফিড এখন মোটামুটি মানে টিকটকের নিউজ ফিড যথেষ্ট ভালো। আমাকে যদি কেউ এসে বলে যে টিকটক একটা খুবই বাজে প্ল্যাটফর্ম, খুবই ক্রিঞ্জ প্ল্যাটফর্ম, আমি বলবো না, টিকটক অনেক ভালো প্ল্যাটফর্ম। যদি আপনি ঠিকভাবে যদি ঠিক জায়গা পর্যন্ত যেতে পারেন, টিকটক খুবই ভালো প্ল্যাটফর্ম। সো এইখানে যেটা হবে যে, সেটা আপনি ইউটিউবে দেখেন, ফেসবুকে দেখেন, টিকটক দেখেন, ইনস্টাগ্রাম দেখেন, যে কোনো জায়গায় যখন এই টাইপের কন্টেন্ট আসছে, আপনাকে জাস্ট স্ক্রল আউট করে যেতে হবে। আপনার নিজের নিউজ ফিডটাকে নিজেকে সুন্দর করতে হবে, এছাড়া আসলে উপায় নাই। কারণ আপনাকে এগুলা প্রমোট করবে ফেসবুক। ফেসবুক তো এগুলা দিক দিয়ে খুবই দুষ্ট। ফেসবুক আপনাকে এগুলা জিনিসে পুশ করবে বেশি, কিন্তু আপনাকে অ্যাক্টিভলি চুজ করতে হবে। যেমন অনেক কাহিনী আছে, যেমন আমি জানি না, তুমিও হয়তো বা জানো যে অনেক কন্ট্রোভার্সি চলতেছে ফেসবুকে, এর সাথে ওর লাগে, এই টিকটকের সাথে ওই টিকটকার কি হয় না হয়। আমি এগুলো কিছুই দেখি হ্যাঁ। না। আমি আমি এগুলো সবাই কিছু জানি না। জাস্ট টুকটাক জানি যে এর এর মানামে লাগছে, এর এর কিছু একটা হয়েছে, বাট ডিটেলস আমি কিছু জানি না, বিকজ আমাকে এগুলা ইন্টারেস্ট করেও না, আমি এগুলো নিয়ে ঘাটাইও না, এবং আমার সামনে হবে আসেও না। দেখা যায় যে আমার ফ্রেন্ড সার্কেলের বা আমার আশেপাশে পরিচিত মানুষ যখন কিছু শেয়ার করে, তখন হয়তো বা সামনে আসছে, এই থ্রুতে জানছি। বাট এই বাদে দেখা যায় আমি জানি না জিনিসগুলো, এন্ড আই এম হ্যাপি উইথ দ্যাট। আমার জানা দরকার হলো এইসব জিনিসগুলো। তো ইয়াস, কিছু কিছু ক্ষেত্রে নিজেদের আর কি একটু অ্যাক্টিভলি ডিসাইড করতে হয় যে আমি কি দেখবো কি দেখবো না। ওকে ভাইয়া। আচ্ছা, নেক্সট কমেন্ট হচ্ছে, ভাইয়া আপনার কন্টেন্ট নিয়ে ফিউচার প্ল্যান কি? সায়েন্স ফিকশন টাইপ কন্টেন্ট মেক করবেন নাকি ইনফর ইনফরটেন? আচ্ছা, আমি এটা দেখতে পাচ্ছি না কন্টেন্ট, যাই আচ্ছা, হোক। ইনফোটেইনমেন্ট বোঝাতে চাইছি মানে, হ্যাঁ, আমি তো হচ্ছে সায়েন্স ফিকশন টাইপ কন্টেন্ট তো ভাবে আমি একটা বানাইছিলাম, তোমার হচ্ছে লাইফ লাইন। আমি তো সবসময় ইনফোটেইনমেন্ট কন্টেন্টই বানাই ফার্স্ট থেকে, এবং আমাকে অনেকে সায়েন্স কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আখ্যায়িত করে, কিন্তু আমি কখনো নিজেকে আসলে সায়েন্স কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বলি না। আমি সবসময় ভাই ইনফোটেইনমেন্ট ইনফোটেইনমেন্ট অ্যাজ ইন যে আমি ইনফরমেশন একটা এন্টারটেইনিং ওয়েতে প্রেজেন্ট করছি। মানে আমি নিজেকে সায়েন্স কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কিন্তু ওভাবে পরিচয় কখনো দেই না, কিন্তু মানুষ সেভাবে ধরে নিয়েছে, কারণ আমি কিছু কিছু সায়েন্স রিলেটেড কন্টেন্ট বানিয়েছিলাম। সো ইয়াস, আমি ইনফোটেইনমেন্টের দিকেই থাকবো, এই রিলেটেড কন্টেন্টে আমার ভালো লাগে, এই ধরনের কন্টেন্ট বানাবো। কিন্তু ইয়াস, সেই ইনফোটেইনমেন্টের মধ্যে সায়েন্সের কিছু কন্টেন্ট থাকতে পারে। এবং আমি একটা সায়েন্স ফিকশন ভিডিও, একটা শর্ট ফিল্ম টাইপ বানাইছিলাম। সো ইয়াস, সামনে ওরকম বানালেও বানাইতে পারি, দেখি। এটা নিয়ে আপাতত শিওর না, বাট হ্যাঁ, ইনফোটেইনমেন্টে আমি বেশি ফোকাস করবো। আচ্ছা, ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমরা একটা মানে গোপন তথ্য টাইপ জিনিস পেলাম, সেটা হচ্ছে ভাইয়া একটা কোর্স করার প্ল্যান করতেছেন। তা আমরা সবাই হচ্ছে ওয়েট করব ভাইয়ার কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কোর্সের জন্য। আমরা নেক্সট কমেন্টটা এখন পড়ি। ভাইয়া, ইমতিয়াজ ভাইয়া এবং আপনাকে যদি একই স্ক্রিনে দেখি, তাহলে কোন জনরার কন্টেন্ট দেখতে পাবো আমরা? আমরা যদি একসাথে যদি কোনো ভিডিও বানাই, তাহলে অবশ্যই সেটা সায়েন্স রিলেটেড কিছু একটা হওয়ার চেষ্টা করবে। সায়েন্স রিলেটেড হলেই তো অবশ্যই জিনিসটা মেক সেন্স করবে, কারণ ইমতিয়াজ হয়তো পুরোপুরি, উনি তো পুরোপুরি সায়েন্স রিলেটেড কন্টেন্ট, এবং সায়েন্সেরও দেখা যায় যে ফিজিক্স রিলেটেড বেশিরভাগ বলা যায়। সো ইয়াস, ওনার সাথে করতে গেলে অবশ্যই দেখা যায় যে হবে হয়তো বা সায়েন্স রিলেটেড কিছু একটা হবে। এবং এনার সাথে আমার করার প্ল্যান ছিল, বাট ওভাবে করা কখনো হয়ে ওঠেনি, কারণ আমি চাইছি যে ভিডিওটা একটু ইম্প্যাক্টফুল হোক, এবং জিনিসটা যাতে ভালো হয়। মানে ইটস নট লাইক যে উনি ওনার মতো করে পাঠাইলো রেকর্ডিং, আমি আমার মতো করে রেকর্ডিং করে জাস্ট জোড়া লাগাই দিলাম, এই টাইপের আমার করার ইচ্ছা নাই। সো দ্যাটস ওই, এবং উনি কিন্তু ঢাকায় থাকে না, হয়তো উনি হচ্ছে নেত্রকোনা থাকেন। সো দ্যাটস ওয়াই যে সামনাসামনি ওই কমিউনিকেট করাটা অনেক টাফ হয়ে যায়। তো দ্যাটস ওভাবে আর করা হয়ে ওঠেনি। বাট যদি কখনো করি, আমার টার্গেট থাকবে পুরোপুরি এমন না যে ফিজিক্স রিলেটেড কিছু, বাট অবশ্যই সায়েন্স রিলেটেড কিছু, যেটা হইতে পারে সেটা সাইকোলজিক্যাল হইতে পারে, সেটা বায়োলজিক্যাল হইতে পারে, বা পিওর ফিজিক্সও হইতে পারে, হোয়াট এভার। বাট ইয়াস,
সায়েন্স রিলেটেড কিছু করারই চেষ্টা করবো, এন্ড অবশ্যই ওনার সাথে আমি ফানি কন্টেন্ট বানাবো না, বানাইলে এডুকেশনালি কিছু একটা বানাবো। ওকে, গ্রেট। ভাইয়ার কি বই পড়া হয় না মুভি? যদি দেখা বা পড়া হয় তাহলে পছন্দের জনরা কি? আমার হচ্ছে বই বা মুভি কোনোটাই খুব বেশি পড়া হয় না। আর বই পড়া আমি মোটামুটি শুরু করছি। আমি হচ্ছে এখন মোটামুটি প্রতিদিন আমি একটা অভ্যাস শুরু করছি যে আমি মোটামুটি খুব বই টই পড়তেছি। এন্ড হচ্ছে মুভি আসলে দেখা, মুভি বা সিরিজ আসলে ওভাবে দেখার হয় না বা সময় করতে পারি না, কারণ একটা মুভি সিরিজ দেখা যায় অনেক বড় হয়ে যায়, তো সেই সময়টা করে করে ওঠা হয় না। বাট মুভি বা এগুলা দেখতে আমার মনে হয় আমার কাছে আহ থ্রিলার টাইপ মুভি অনেক ভালো লাগে, অ্যাকশন থ্রিলার, সাইকোলজিক্যাল থ্রিলার, এই টাইপ মুভিটা অনেক ভালো লাগে। আর বইয়ের ক্ষেত্রে দেখা যায় যে নন ফিকশন, আমি এখন পর্যন্ত ওরকম কোনো ফিকশন বই পড়িনি। আমি যতদূর পড়ি সব নন ফিকশন। আমার ফিকশন বই এরকম পড়া বাট কেবল শুরু করছি তো, মানে খুবই নতুন, দেখা যায় যে মানে রেগুলার বই পড়তেছি, এই জিনিসটা খুব নতুন শুরু হয়েছে। তো ইয়াস, ফিকশন বই এখনো পড়া হয়নি, নন ফিকশনই পড়া হয়। আচ্ছা স্যার, ভাইয়া মানে কার লেখা বই পড়তে আপনার ভালো লাগে? এখানে যেহেতু নন ফিকশন, তো এখানে এক্সাক্ট মানে থাকে এরকম করে রবীন্দ্রনাথ বা হুমায়ুন আহমেদ হ্যাঁ, এরকম করে ফিক্সড কোনো কিছু নাই। নন ফিকশন যেহেতু মানে এক এক সময় এক এক রাইটারের বই পড়ছি, বাট বিশেষ করে মানে যদি বলতে হয় যে প্রোডাক্টিভিটি বা সাইকোলজিক্যাল এই জিনিসগুলো পড়তে বেশি ভালো লাগে। ওকে, আমরা নেক্সট কমেন্টটা দেখি। ভাইয়া, ডু ইউ হ্যাভ এনি প্ল্যান টু স্টার্ট কন্টেন্ট ক্রিয়েশন ইন ফুল টাইম? ফুল টাইম হয়তো বা আমি করবো না, বাট কন্টেন্ট ক্রিয়েশন আমার সাথে সবসময় থাকবে। মানে আর পার্ট টাইম হিসেবে রাখবো জিনিসটা, যে হ্যাঁ মাসে একটা দুইটা ভিডিও বানাচ্ছি। ফুল টাইম হয়তো বা যাবো না, কারণ হচ্ছে বাংলাদেশি পার্সপেক্টিভে বা ইন্ডাস্ট্রি পার্সপেক্টিভে ফুল টাইম করাটা এখনো ওরকম সাস্টেনেবল না। মানে করো এখন মনে করো এই ইন্ডাস্ট্রিতে এখনো বাংলাদেশে আর কি ইন্ডাস্ট্রিতে তো বুমিং, কারণ কেবল তৈরি হচ্ছে। তো একটা টাইমে যখন হচ্ছে আমি যখন ফুল টাইম নেবো, তার মানে এখান থেকে আমার অবশ্যই রুজি রুজির ব্যাপারও আসবে, রাইট? কারণ লেটস বি প্র্যাকটিক্যাল, যে এটা তো ফ্রিতে ভাবে করা সম্ভব না। তো অবশ্যই এখান থেকে মনিটারি কিছু বেনিফিটের দরকার আছে। সো ইয়েস, কন্টেন্ট ক্রিয়েশনটাকে লেভারেজ করে আমি অন্য জায়গা থেকে হয়তো বা কোনো একটা বিজনেস হতে পারে, কিংবা এন্টারপ্রেনারশিপ কিছু একটা হতে পারে, বা অন্যান্য যে কোনো জায়গায় হইতে পারে, এটাকে আমি হয়তো লেভারেজ করতে পারি। কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনটাকে আমি ফুল টাইম হিসেবে না, আমি খালি কন্টেন্টই ক্রিয়েট করি, এই জিনিস হয়তো বা হবে না, হতেও পারে, এটা ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে। বাট এখন পর্যন্ত এরকম কোনো প্ল্যান নেই। বাট ইয়েস, কন্টেন্ট ক্রিয়েশন আমার চালিয়ে যাওয়ার ইচ্ছা আছে, কারণ আমি এটা পছন্দ করি। আমি যদি কথার কথা, আমি যদি কোনো চাকরিও করি, কথার কথা চাকরি করছি বা কোনো বিজনেস করছি বা কিছু একটা করছি, আমার ইচ্ছা থাকবে যে আমি কন্টেন্ট ক্রিয়েশনটাও চালিয়ে যাওয়ার। বাট অবশ্যই সময় সুযোগ অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, তো দেখা যাক এটা ফিউচারে কি করা যায়। বাট ফুল টাইম এখনো নেওয়ার চিন্তা ভাবনা নেই। আচ্ছা ভাইয়া, আপনার এই কন্টেন্ট ক্রিয়েশনের জার্নিতে মানে এমন একটা জিনিস যেটা আপনার মনে হয়েছে যেটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, এটা আপনি কন্টেন্ট ক্রিয়েশনে না আসলে হয়তো পেতেন না, বা এইরকম একটা কিছু অ্যাচিভমেন্ট যদি আমাদের সাথে শেয়ার করতেন। আমি বলবো যে মানুষের ভালোবাসা, মানে এই জিনিস কন্টেন্ট, এত মানুষের ভালোবাসা, এত মানুষের প্রশংসা, এবং দেখা যাচ্ছে যে যখন মনে করো আমি বাইরে যাচ্ছি, নওগাঁতে যাচ্ছি, নওগাঁতে হয়তো বা আমার বাবার সাথে হয়তো বা বের হয়েছি কোথাও জাস্ট নর্মালি, এবং সেখানে যখন কেউ একজন এসে চিনছে, চিনে যখন আমার সাথে এসে ছবি তুলছে, বাবা যখন জিনিসটা দেখছে বা আমার মা যখন জিনিসটা দেখছে, এই যে তারা হচ্ছে একটা যে তাদের মধ্যে একটা ভালো লাগা ফিল করছে, যে বাহ, এই জিনিসটা অনেক ভালো লাগে। এবং এটা আমি বলবো যে এই ভালোবাসা জিনিসটা, যে মানুষ যে আমাকে ভালোবাসছে, মানুষ যে অ্যাপ্রিসিয়েট করছে, এই জিনিসটা আসলে কন্টেন্ট ক্রিয়েশনে না আসলে পসিবল হতো না। তো এটা আমি বলবো যে এই মানুষের ভালোবাসার জায়গাটা আমার জন্য বিগেস্ট অ্যাচিভমেন্ট এই কন্টেন্ট ক্রিয়েশন থেকে। ওকে ভাই, থ্যাংক ইউ। আমরা নেক্সট কমেন্ট দেখি। কোয়ালিটিফুল ফ্রেন্ড পাবো কিভাবে, আর না পাইলে কি করব, আর নিজের বেস্ট ভার্সন হব কিভাবে? খুবই জটিল প্রশ্ন, খুবই জটিল প্রশ্ন। তো কোয়ালিটি ফুল ফ্রেন্ড পাবো কিভাবে, এখন আমি যে জিনিসটা বিশ্বাস করি, যে তোমার যদি একটা ভালো ফ্রেন্ড দরকার হয়, তুমি যদি একটা ভালো ফ্রেন্ড বানাতে চাও, অ্যাট ফার্স্ট বি আ গুড ফ্রেন্ড। তোমার নিজের আগে ভালো হওয়া প্রয়োজন। তুমি নিজে আর কি, তুমি একটা ফ্রেন্ডের থেকে যা চাও, তুমি সেই তোমার ফ্রেন্ডকে সেই জিনিস দিতে চাচ্ছ না, তুমি খুবই স্বাভাবিক। তুমি তোমার আশেপাশে টক্সিক মানুষ চাও না, তাই এটা যে কেউই চায় না। তো মেক শিওর যে তুমি নিজে টক্সিক না। তো তুমি যখন নিজে নিজে জিনিসগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে শিখবে, জিনিসগুলোকে অ্যাক্টিভলি নার্চার করবে। অনেক সময় দেখে যে আমরা হচ্ছে অনেক কিছু ফর গ্রান্টেড নিয়ে নিই। একটা বন্ধু আমার পাশে এসে বসছে, তার সাথে আমি দুইটা একটা কথা বললাম, সেই জিনিসটাকে যে নার্চার করতে হয়, যে একবার কথা বললাম শেষ, এই জিনিসটা নার্চারিং এর দিক থেকে দেখা যায় যে আমরা অনেক বেশি একটু টেকেন ফর গ্রান্টেড নিয়ে নিই, যেটা তো হওয়ারই ছিল। এরকম করলে আসলে কোয়ালিটিফুল অ্যান্ড ইম্প্যাক্টফুল রিলেশন বিল্ড করা খুব কঠিন হয়ে যায়।
সো ফার্স্ট অফ অল বি আ গুড ফ্রেন্ড, অ্যান্ড আফটার দ্যাট ইউ ক্যান গেট গুড ফ্রেন্ডস। এবং যখন আপনি কিছু ভালো মানুষ পাচ্ছেন আপনার জীবনে, সেটা বাই চান্স হোক বা আপনার কাজের থ্রুতে হোক বা আপনার আপনার জন্য হোক, যেভাবে হোক, নার্চার দেন। আপনাকে রিলেশনশিপ নার্চার করতে হবে। এটা খালি ফ্রেন্ডশিপের ক্ষেত্রে না, যে কোনো রিলেশনশিপ, আপনার বাবা মার সাথে হোক, আপনার ভাইয়ের সাথে হোক, আপনার বন্ধুর সাথে হোক, আপনার বউয়ের সাথে হোক, বা আপনার হাজবেন্ডের সাথে হোক, আপনার প্রেমিকার সাথে হোক, যার সাথেই হোক, আপনাকে নার্চার করতেই হবে। একটা রিলেশনশিপ হয়ে গেছে তার মানে এখানে শেষ না। নার্চার করতে জানলে, ভ্যালু করতে জানলে আসলে থাকে। এবং আমার এখানে আর একটা বিষয় হচ্ছে, যেটা আমি বিশ্বাস করি, যে আপনি ভ্যালু করছেন, ঠিক আছে, আপনি ভালোবাসছেন, ঠিক আছে, সবই ঠিক আছে, বাট আপনার যদি যেখানে ভ্যালু থাকবে না, সেখানে না থাকাটাই বেটার। যখন আপনি, থাকে না যে আপনি ওখানে ফিট ইন হয়েছেন, ডাজন্ট মিন যে আপনি ওই জায়গায় এক্সিস্ট করেন। সো আপনি যদি মনে হয় যে না, এখানে আপনি প্রপার ভ্যালু পাচ্ছেন না, সেলফ রেসপেক্ট সবার আগে আসে, তো এখান থেকে সরে যাওয়া ভালো। সেলফ রেসপেক্ট থাকা ভালো, কিন্তু ইগো জিনিসটা না রাখাই ভালো। আমি যেমন হচ্ছে আমার ফ্রেন্ডদের, আমি আমার এক্সামে কোনো মহৎ ব্যক্তি না, আমি আমার নিজের মাহাত্ম্য এখানে প্রকাশ করছি না, কিন্তু যেহেতু আমার একটা ভালো ফ্রেন্ড সার্কেল আছে, এবং বলা যায় যে বন্ধুরা আমাকে একটা ভালো ফ্রেন্ড হিসেবেই বলে, মানে মোটামুটি বলে। তো আমি এখানে যে জিনিসটা খেয়াল করছি, যে যখন আমি তাদের সাথে সিনজয় সাহা হিসাবে মিশি, আমি তাদের সাথে কখনোই আমার সিনজয় মানে হচ্ছে যে পাবলিক যে ফিগারটা, আমি তাদের সাথে সিনজয় হিসাবে কখনোই মিশি না, আমি সিনজয় সাহা হিসাবে মিশি। এবং আমার মনে হয় না যে আমার আশেপাশের কেউ ফ্রেন্ড থাকুক, কেউ বলতে পারবে না যে আমি খুব কোনোভাবে একটু দাম্ভিকতা শো করছে। অন্তত দাম্ভিক হওয়ার মতো আমি কিছুই করি না এখনো, এখন এমন কোনো পর্যায়ে কিছু যাই নাই যে আমি দাম্ভিক হয়ে যাব। বাট স্টিল টুকটাক মানুষ তো দেখছে আশেপাশে যারা একটু, বোঝোই তো, ইউনো। তো ওই যে তোমার সেলফ রেসপেক্ট থাকা ভালো, বাট ওই যে ইগোটা চলে আসলে সমস্যা। আর লাস্ট কোশ্চেন, কিছু 3টা কোশ্চেন ছিল, থার্ড আমার কোশ্চেনটা কি ছিল? ওকে, আরেকবার একটু কমেন্টে আমরা দেখি। 3 নম্বর কমেন্টটা ছিল মানে পাইলে, আচ্ছা, আর না নিজের, পাইলে কি করবো, আর নিজের বেস্ট ভার্সন হবে কিভাবে? আচ্ছা, নিজের বেস্ট ভার্সন হতে গেলে আমার কাছে মনে হয় যে সেলফ রিয়েলাইজেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যেমন বললাম যে তুমি আশেপাশে তোমার টক্সিক মানুষ চাও না, বাট ইউ হ্যাভ টু রিয়েলাইজ যে তুমি নিজে টক্সিক কিনা। তো নিজে বেস্ট ভার্সন হইতে গেলে তোমাকে একটু ওপেন থাকতে হবে, জি ভাইয়া। লাইক তোমাকে ক্রিটিসিজমের উপর ওপেন থাকতে হবে। কেউ একজন তোমাকে ক্রিটিসাইজ করতেছে, তুমি জাস্ট ডিফেন্স মেকানিজমে না গিয়ে একটু বোঝার চেষ্টা করা, যে সে যে আমাকে বললো এই কথাটা, যে আমি একটু রুড, সে কেন এই কথাটা বললো। তো এই জিনিসটা একটু ক্রিটিক্যালি থিঙ্ক করা, একটু ওপেন রাখা। অ্যান্ড আফটার দ্যাট তোমাকে অবশ্যই বই পড়তে হবে। তারপর হচ্ছে তোমাকে বিভিন্ন পডকাস্ট, বিভিন্ন মানে অ্যাকচুয়াল যে জিনিসগুলো তোমাকে, এখন ইউ আর ম্যাচিউর এনাফ, যে কমেন্টটা করছে সেও ম্যাচিউর, সে অবশ্যই 8-9 বছরের কোনো বাচ্চা না। সে খুব ভালোভাবেই জানে যে তার জন্য কোনটা ভালো কোনটা খারাপ, সে খুব ভালোভাবেই জানে যে একটা রোস্টিং ভিডিও দেখলে তার কি লাভ হচ্ছে, একটা অ্যাকচুয়াল পডকাস্ট দেখলে তার কি লাভ হচ্ছে। তো তাকে এই ডিসিশন গুলো নিতে হবে, যে আমি আসলে একটা পডকাস্ট দেখবো, আমি একটা বই পড়বো। এবং আমার যে থিঙ্কিং, যে প্রসারটা আছে, যে আমরা অনেক ক্ষেত্রে না অনেক কিছু ভুল ভাবে চিন্তা করি। তো এই জায়গায় যে ওপেননেসটা ক্রিয়েট করা, বা নিজের মধ্যে যে বায়াসনেস কিছু থাকে, এই জিনিসগুলা হচ্ছে দাবায় রাখা। এই জিনিসগুলোর জন্য আমি একটা বই সাজেস্ট করতে পারি, দ্য আর্ট অফ থিঙ্কিং ক্লিয়ারলি। এই বইটা আমি সবাইকে সাজেস্ট করবো, যে ভাই তোমার একবার হলে এই বইটা পড়া উচিত। বইটা পড়লে কি হবে, যে তুমি অনেক কিছু বুঝতে পারবা, যে আমরা যেভাবে ভাবি জিনিসগুলো আসলে ওইরকম না। এবং ওই ওই বইটা পড়লে, এরকম অনেক বই আছে, আমি যদি একটা এক্সাম্পল দিলাম, এরকম বই পড়লে হয় কি, যে তুমি বুঝতে পারো যে আচ্ছা ঠিক আছে, আমি যে ভাবতেছি জিনিসটা এরকম, অ্যাকচুয়ালি আমার মধ্যে একটা বায়াসনেস কাজ করতেছে, আসলে জিনিসটা এরকম না, দুনিয়া আসলে এভাবে চলতেছে না। অ্যান্ড অবশ্যই একটা জিনিস থেকে বেরোতে হবে, যে দ্য ওয়ার্ল্ড ডাজেন্ট রিভলভ অ্যারাউন্ড ইউ। তো এই জিনিসটা থেকে যখন তুমি বেরোতে পারবা, একটা ওই ওপেনলেস ক্রিয়েট করতে পারবা, আমার মনে হয় যে একটা বেটার ভার্সনে যাওয়া পসিবল। আরো অবশ্য অনেক কিছু আছে এখানে, এটা নিয়ে কথা বলতে গেলে দেখা যাচ্ছে অনেক বড় অনেক কিছু কথা বলা আছে, বাট টুকটাক যদি বলতে হয়, এগুলাই, যে হ্যাঁ, ওপেননেস ক্রিয়েট করতে হবে, অ্যাক্টিভলি সিক করতে হবে, যে আমি কিভাবে নিজেকে গ্রো করতে পারি, সেটা বই পড়ার মাধ্যমে হোক, ভিডিও দেখার মাধ্যমে হোক, পডকাস্ট শোনার মাধ্যমে হোক, যেভাবে হোক, অ্যাক্টিভলি সিক করতে হবে। এন্ড এভাবে আর কি নিজে বেটার ভার্সন হওয়া পসিবল। এন্ড আর একটা যেটা, আর এটা 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 মেনশন করা উচিত, যে তোমার সারাউন্ডিংস জি। খুবই খুবই ইম্পর্টেন্ট। তুমি কাদের সাথে ঘুরছো, তুমি কাদের সাথে মিশছো, তোমার ফ্রেন্ড সার্কেল কিরকম, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। একটা কথা আছে না, ইউ আর দ্য অ্যাভারেজ অফ দ্য 5 পিপল, মানে যাদের সাথে তুমি ঘুরছো সেটা 5 জনের অ্যাভারেজ তুমি হও। তো তুমি যদি তোমার যদি ফ্রেন্ডরা এমন হয় যে তারা হচ্ছে লাইফে ওরকম গোল ড্রিভেন না, জাস্ট টং এর দোকানে আড্ডা আড্ডা মারছে,
চা খাচ্ছে, এই খাচ্ছে, ওই খাচ্ছে, তুমি ওদের সাথে মিশতে তুমি গোল রিফিল হবা না, খুবই স্বাভাবিক। তো এইখানে তোমার সার্কেলটা খুব বুঝে সুঝে সিলেক্ট করা দরকার, এবং তোমার একটা বেটার সার্কেল তোমাকে অবশ্যই একটা বেটার ভার্সন অফ ইয়োরসেলফ বানাবে। ওকে ভাইয়া, দারুণ। আমরা অনেকক্ষণ আপনার সাথে গল্পকথনের সিরিজটা চালালাম। এখন আমরা আজকের লাস্ট কমেন্টটা দেখব। ভাইয়া, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যাপারে আপনার অপিনিয়ন কি? অ্যাজ অফ নাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই কাজের একটা জিনিস, এবং আমি নিজেও এটা অনেকভাবে ইউজ করি। বিশেষ করে আমার স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে বা বিভিন্ন জিনিস জানার ক্ষেত্রে আমি চ্যাট জিপিটি বা বার্ড এআই এগুলো ইউজ করি। এবং হচ্ছে আমার ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও আমি হচ্ছে মিড জার্নি এআই এগুলো ইউজ করছি আমার হচ্ছে ভিজুয়ালাইজেশনটাকে আরো সুন্দর করার জন্য। তো আমার কাছে আমার জন্য এখন পর্যন্ত ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স খুবই ভালো একটা জিনিস হিসেবে কাজ করছে। এখন যারা হচ্ছে এটা নিয়ে একটু টেন যে এটা আমাদের চাকরি খেয়ে দিবে কি না হ্যান ত্যান, আমার কাছে মনে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হ্যাঁ অনেক চাকরি খেয়ে দিবে, কিন্তু একই সাথে অনেক চাকরি তৈরিও করবে। তো তোমাকে আসলে নিজেকে আপডেট করতে হবে, এটার ভালো সাইডটা দেখতে হবে। এই যে আমার আবার অপটিমিস্টিক মাইন্ডসেট, এটা ভালো সাইডটা দেখতে হবে। ভালো সাইড দেখে তোমাকে অবশ্যই এটাকে কিভাবে ব্যবহার করা যায়, তুমি এই জিনিসটাকে কিভাবে নিজের কাজে ইউজ করতে পারো। যেমন আমি একটা এক্সাম্পল দিলাম, আমি যেমন স্ক্রিপ্ট রাইটিং কিংবা রিসার্চ পারপাস কিংবা আমার এডিটিং এর ক্ষেত্রে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করতেছি। তো আমার জন্য জিনিসটা ভালো হয়ে দাঁড়াইছে, আমার কাজ অনেক ইজি হয়ে গেছে, অনেক ক্ষেত্রে অনেক ইজিলি আমি কাজগুলো করে ফেলতে পারছি। সো ইয়াস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমার জন্য এখন পর্যন্ত যেই সেক্টরে আছে খুবই ভালো একটা জিনিস। এবং অবশ্যই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কে ইউজ করতে জানতে হবে। তুমি যদি আপডেট নিজেকে না করো, দেন ইউ আর ডুমড, তুমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা রিপ্লেসড হয়ে যাবে। বাট তুমি যদি ইউজ করতে শেখো যে আমি এটা ইউজ করে কিভাবে আমার কাজে লাগাবো, দেন তুমি এটা দিয়ে আরো ভালো জিনিস করতে পারবা। যেটা বললাম যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চাকরি হয়তো অনেক খেয়ে দিবে, কিন্তু বাংলাদেশে খাওয়ার চান্সেস অনেক কম। দেরি আছে, খাবে, দেরি আছে। অনেক চাকরি হয়তো বা খেয়ে দিবে, কিন্তু অনেক চাকরি তৈরিও করবে। সো তুমি এখন নিজেকে আপডেট করতে পারলে ইউ ক্যান বি দ্য ওয়ান অন দ্য লেটার সাইড। ওকে ভাইয়া, আপনি অনেকক্ষণ আপনার অনেক মূল্যবান সময় আমাদের সাথে শেয়ার করলেন। আমি আজকে লাস্ট একটা কোয়েশ্চেন আপনাকে করতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি ওয়াইবিসি অর্থাৎ ইউথ বিল্ড আপ কমিউনিটি নিয়ে তো জানলেন প্রথমেই, তো ইউথদের জন্য আপনি যদি কোনো অ্যাডভাইস দিতেন তাহলে খুব ভালো লাগতো। ফার্স্ট অফ অল, যে ইউথ বিল্ডিং কমিউনিটি যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং আমি এই জিনিসগুলো অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করি যে তারা যে এরকম টাইপের কাজ করছে। এবং এটা আমার ইটস ইটস মাই প্লেজার যে আমি আজকে এখানে আসতে পারছি, আসতে পেরে কিছু কথা শেয়ার করতে পারছি। যে আমাদের 48 মিনিট হয়ে গেছে, আমি টেরও পাইনি। যাই হোক, তো এটাই আর কি, জিনিসটা আমার অনেক ভালো লাগছে। এবং ইউথদের জন্য আমি যেটা বলতে চাই, আমি নিজেও ইউথ, বাট আমার কাছে যেটা মনে হয় যে ক্রিটিক্যাল থিঙ্কিং জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, প্রশ্ন করা জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কোন একটা জিনিস হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, এই যে প্রশ্ন করার মেন্টালিটিটা, এই জিনিসটা আমাদেরকে করতেই হবে। আমি ইউথদের জন্য এটাই বলবো যে ভাই, স্টে কিউরিয়াস, স্টে ক্রিয়েটিভ। আমি আমার ভিডিওতে এই জিনিসটা প্রিচ করি। সামনে আমার এডুকেশন সিস্টেম নিয়ে একটা ভিডিও আসছে, যেটা দেখলে অনেক কিছু, প্রায় 25 মিনিটের মতো একটা বড় একটা ভিডিও, ওখানে দেখলে অনেক কিছুই বুঝতে পারবা, বুঝতে পারবেন আপনারা। তো আমার যেটা ইউথদের জন্য থাকবে যে ভাই, আপনাকে সমাজ বলবে যে এত প্রশ্ন করো কেন, একটা বার ধরা নিয়মের মধ্যে দিয়ে চলো, কিন্তু আই উড সে যে ভাই প্রশ্ন করা বন্ধ করবেন না, স্টে কিউরিয়াস, স্টে ক্রিয়েটিভ। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। আপনার এই 1 ঘন্টার সেশনে আমরা আপনার কাছ থেকে অনেক কিছু শুনলাম, অনেক কিছু শিখলাম, আমরা নিজেরাও অনেক ইন্সপায়ার হইলাম। আমরা একদম আমাদের লাইভের শেষে চলে আসছি, আপনি আজকে আমাদের সাথে জয়েন হয়েছেন, থ্যাংক ইউ ভেরি ভেরি মাচ। ইটস আমরা মাই প্লেজার, আবার ইটস মাই প্লেজার। জি, আমরা আবার গল্পকথনের নতুন একটা পর্বে আমরা আবার দেখা করব ইনশাল্লাহ। আমি এই বলে বিদায় নিতে চাচ্ছি। টাটা। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।